ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ জমা দেবেন সব হেভিওয়েট প্রার্থীরা। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড়। এনসিপি ও এলটিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে এই সিদ্ধান্ত জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। নির্বাচনে কালো টাকা ঠেকাতে টাস্কফোর্স গঠন করছে দুদক। দুর্নীতিবাজদের ভোট না দিতে প্রচার চালানোর সিদ্ধান্ত। কঠোর বার্তা দিতে সব সংস্থার সমন্বিত উদ্যোগ চায় টিআইবি। পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবনে ছন্দপতন। হিম বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা। বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। নদীপথে ফেরি চলাচল ব্যাহত। এবং রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে। ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। পুতিনের সঙ্গেও ফোন আলাপ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। আজই শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। 300 আসনের বিপরীতে ইতিমধ্যে 3114টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে কোনোভাবে 5 জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে কিংবা মিছিল ও শোডাউন করলে আচরণবিধি ভঙ্গ হবে বলে সতর্ক করেছে ইসি। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে, আর স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হতে হবে। এরপর 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 তারিখ প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট হবে 12 ফেব্রুয়ারি। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন কাউসারা চৌধুরী কুমু। যাচ্ছি তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে আছি ঢাকা 13 এবং 15 আসনের যে রিটার্নিং অফিসারের কার্যালয় নির্বাচন প্রশিক্ষণ ভবন, সেই কার্যালয়ে উপস্থিত রয়েছে। যদিও সকাল 9টা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়, তবে এখন পর্যন্ত সেরকম কোনো প্রার্থী বা কোনো প্রার্থীর পক্ষে কাউকে এসে মনোনয়নপত্রটি জমা দেওয়া বা সংগ্রহের জন্য আমরা দেখতে পাইনি। তবে তারা প্রস্তুত রয়েছে, যেহেতু বিকেল 5টা পর্যন্ত এটি চলবে এবং আজকেই কিন্তু শেষ হয়ে যাবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। কারণ আজকের পর আর মনোনয়নপত্র কেউ নিতেও পারবে না এবং জমা দিতে পারবে না, এবং আগামীকাল থেকে যাচাই বাছাইয়ের কাজটি চলবে এবং সেটি 4 তারিখ পর্যন্ত চলবে। কারণ নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে কিছু যে মনোনয়নপত্র জমা দিতে আসার মধ্যেও কিছু কন্ডিশন থাকে। কারণ এখানে যখন কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো কেউ মনোনয়নপত্র জমা দিতে আসবেন, সেক্ষেত্রে 5 জনের বেশি মানুষ আসতে পারবেন না। যদি 5 জনের বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে এবং যে প্রার্থিতাও বাতিল হতে পারে, এই ধরনের বিধানও কিন্তু রয়েছে। তবে নির্বাচন কমিশন কী ধরনের পদক্ষেপ নেবে বা কী ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেটার উপর নির্ভর করেই আসলে রিটার্নিং অফিসার সেই ধরনের পদক্ষেপগুলো নেবেন। আমরা অতীতে দেখেছি যে নানা রকম সতর্ক করেছে এবং মানে এই ধরনের নানা রকম পদক্ষেপের নিয়েছে অথবা জরিমানা করারও বিধান রয়েছে। তো আমরা যেহেতু রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রস্তুত রয়েছেন এবং বিকাল 5টা পর্যন্ত নেবেন, তারপরেই হচ্ছে যাচাই বাছাইয়ের পরেই কিন্তু চলবে প্রার্থী তার যে প্রত্যাহারের বিষয় চলে এবং শুনানি চলে। যদি যাচাই বাছাইয়ের পরে যদি কোনো প্রার্থী মনে করে থাকেন যে নির্বাচন কমিশন যে যাচাইটি করেছে সেখানে ভুল আছে, সেক্ষেত্রে তারা আপিল করার সুযোগ রয়েছে সেই প্রার্থীর এবং আপিল করবে। আমরা এখানে যতটুকু দেখতে পেলাম যে এই 2 আসনে প্রায় 30 জনের মতো 30টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইতিমধ্যে, এবং তার মধ্যে 3টি মাত্র জমা পড়েছে 2টি আসনের মধ্যে, এবং এই 30টি মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে মাত্র 5টি স্বতন্ত্র রয়েছে আর বাকিগুলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিয়েছেন। এবং এই 2টি আসনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে ঢাকা 15 থেকে নিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং এর বাইরে কিন্তু তেমন কোনো প্রার্থী দেখি না। এবং ঢাকা 13 থেকে রয়েছেন মামুনুল হক, এবং তারা হয়তো আজকের মধ্যে যে কোনো একটি সময় এসে তাদের মনোনয়নপত্রটি জমা দিবেন।
যাচাই বাছাই প্রত্যাহার এসবের পরেই কিন্তু যখন প্রতীক বরাদ্দ হবে 21শে ডিসেম্বর পর্যন্ত এবং প্রতীক বরাদ্দের সাথে সাথেই প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন এবং এবার প্রচারণার প্রায় সুযোগ দেওয়া হয়েছে 18 দিনের মতো প্রার্থীরা প্রচারণা করতে পারবেন এবং তারপরেই কিন্তু 48 ঘন্টা আগে ভোটের 48 ঘন্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে এবং 12 তারিখে হয়তো তফসিল ঘোষণা অনুযায়ী 12 তারিখে ভোট অনুষ্ঠিত হবে। আসলে এই ছিল আগারগাঁ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি ও এলডিপি। 10 দলীয় এই জোটের আসন বন্টন প্রায় চূড়ান্ত। রোববার বিকেলের সংবাদ সম্মেলনে জামাত আমির জানান, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। এদিকে আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে জামাতের সঙ্গে এনসিপি জোট করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একটি কঠিন বাঁকে নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট সম্প্রসারণ নিয়ে কদিন ধরেই চলছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে জানাতে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন 8 দলের শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ। নেতৃত্বে এলডিপি জল্পনা কল্পনার সমাপ্তি টেনে এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামায়াত আমির। জানান, আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনেই নির্বাচনে অংশ নেবেন জোটের একক প্রার্থীরা। তবে কোন দল কতটি আসন পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম, তার সাথে আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। নির্বাচনের তারিখের হেরফের চান না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে সহ্য করা হবে না। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এদিকে রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে জামায়াতের সঙ্গে জোট করেছে এনসিপি। জামায়াত প্রশ্নে ভিন্ন মত জানিয়ে কিছু পদত্যাগ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান নাহিদ। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে ভিন্নমত প্রকাশ করে এনসিপিকে চিঠি দেন 30 নেতা। পদত্যাগের ঘোষণা দেন ডাক্তার তাসনিম জারা ও তাসনুবা জাবিন। এদিকে এনসিপিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ঠেকাতে এবং প্রার্থীদের হলফনামায় নজর রাখতে মাঠে নামছে দুদক। এ লক্ষ্যে টাস্কফোর্স কমিটি গঠন করছে সংস্থাটি। পাশাপাশি দুর্নীতিবাজদের ভোট না দিতে চালানো হবে প্রচারণা। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের মনোনয়ন ও নির্বাচনের সংস্কৃতি বন্ধ না হলে সামগ্রিকভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবি বলছে, সব সরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগী নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে পারে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 1.5 মাস নেই জাতীয় সংসদ নির্বাচনের। এবার ভোট সামনে রেখে দুর্নীতিবাজদের ঠেকাতে তৎপরতা শুরু করেছে দুদক। হলফনামায় তথ্য যাচাইয়ে নজরদারি ও কালো টাকার ছড়াছড়ি ঠেকাতে টাস্কফোর্স কমিটি গঠন এবং দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বানে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে দুদক। দুদক চেয়ারম্যান বলেন, সংসদ সদস্যদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ। তাই দুর্নীতিবাজ প্রার্থীদের বিরুদ্ধে আগেভাগেই মাঠে নামছে সংস্থাটি। এমপি সাহেব যারা হন, দুর্নীতির অভিযোগ মূলত তাদের বিরুদ্ধেই বেশি আসে। তো তাদের কাজ হচ্ছে সংসদে তারা যদি উন্নয়নের অর্থ নিয়ে টানাটানি শুরু করেন বেশি, তাহলে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধেই বেশি আসবে। একদিকে দুর্নীতিগ্রস্ত লোকজনকে নির্বাচন করব, একদিকে আমরা নির্বাচন নিয়ে নমিনেশন বাণিজ্য করব। এত কিছুর পরে আমি তো প্রত্যাশা করতে পারি না যে আমি অত্যন্ত ভালো লোককে আমি সংসদে পাঠাবার জন্য, নির্বাচনের জন্য জনগণের সামনে দেব। আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে
কাজ করে যাচ্ছি। টাস্কফোর্স কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন কমিশন, দুদক, এনবিআর সহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিত উদ্যোগ নিলে নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত বার্তা যাবে। নির্বাচন কেন্দ্রিক যে কালো টাকার ছড়াছড়ি, অর্থের বেশির বিনিয়োগ, দুদকের সাথে নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, এই তিনটি প্রতিষ্ঠান মিলে কিন্তু এবং অন্যান্য যেমন সিআইডির ভূমিকা আছে, এরা সমন্বিতভাবে যদি এটা করে তাহলে কিন্তু একটা ভালো জোরালো বার্তা হবে যে আসলে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি গ্রহণযোগ্য। আমি মনে করি সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব। অতীতেও সংসদ নির্বাচনে বিভিন্ন কমিটি গঠন করে মাঠ পর্যায়ে কাজ করেছিল দুদক, যদিও তেমন কোনো সফলতা আসেনি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা 17 সংসদীয় আসন। অভিজাত এলাকা হলেও জলাবদ্ধতা, পানি কিংবা গ্যাস সংকট নিত্যদিনের চিত্র। চরম ভোগান্তিতে থাকা বাসিন্দারা চান স্থায়ী সমাধান। আর গুরুত্বপূর্ণ এই আসনে এবার লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডক্টর এস.এম. খালেদুজ্জামান দিচ্ছেন নানা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি। এই রাস্তায় বর্ষাকালে হাঁটু সমান পানি থাকে। একটা রোগী যদি অসুস্থ হয়, এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। নির্বাচনে আমরা নাগরিক হতে পারি, কিন্তু নির্বাচনের পর আমরা নাগরিক কোন সময় হইতে পারি না। অনেক লোক আইসে আর গেছে, কিন্তু রাস্তাটার কোনো সহে পড়ে নাই। ওগুলো সোনার বাংলার আশা সবাই দেয়, কিন্তু সোনার বাংলার কেউ করে না। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসন। অভিজাত এলাকা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। এই আসনটিতে রয়েছে ঢাকার দ্বিতীয় বৃহত্তর কড়াইল বস্তি, যেখানে বসবাস অন্তত 12,000 মানুষের। এরপরেই সাততলা বস্তি, যেখানে বসবাস অন্তত 7,000 মানুষের। গ্যাস, সুপেয় পানিসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত দুটি বস্তির মানুষ। গ্যাস থাকে না, লার্কি দিয়ে পাক করতে হয়। অযোগ্য খাবার পানি, ওইটা খাইলে মানুষ এখন রোগে আক্রান্ত হইতেছে। আমি 1 বছর পানি খাই না, আমার 1 বছরের মিটার বিল আছে 25,000 26,000 টাকা। পানির সমস্যাটা, পানি অত্যন্ত খুবই খারাপ, আপনার গন্ধ হয় প্রচুর পরিমাণে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, অচল হয়ে পড়ে সড়ক, বিঘ্নিত হয় যান চলাচল। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সুন্দরভাবে ড্রেনের ব্যবস্থা হলে আমরা যাতায়াতের জন্য ভালো হয়। একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের ছেলে পেলে যারা স্কুলে যায়, তারা স্কুলে যাওয়া কষ্ট হয়ে যায়। এখানে চলাচল করার মতো কোনো পরিস্থিতি নাই সন্ধ্যায় আপনার বর্ষাকালে। রাস্তাঘাট ভালো না, ওই যে পাশে রাস্তাটা একেবারে বৃষ্টি হলে ওতে যাওয়া যায় না। কোয়ার্টারবাসী প্রত্যাশা জানাতো রাস্তাটা যাতে আমাদের সুন্দরভাবে হাসপাতাল থেকে একটু তারা নিজ দায়িত্ব করে দেয়। গুরুত্বপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামের ডক্টর এস.এম. খালেদুজ্জামান। সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এই এলাকাটাকে আর্কিটেকচারাল মডেলে স্বল্প আয়ের মধ্যে কীভাবে গঠন করা যায়, যেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে, সেখানে সুন্দর স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, যেখানে ওয়াটারের ব্যবস্থা থাকবে, কিভাবে তাদের ঘরবাড়ি ভালো করা যায়, এই ব্যবস্থাটা আমার একটা প্রায়োরিটি থাকবে। আসনটিতে মোট ভোটার প্রায় 3.25 লাখ, নারীর চেয়ে পুরুষ ভোটার 17,000 বেশি। জনপ্রতিনিধিরা আসেন, জনপ্রতিনিধিরা চলে যান, নির্বাচনের আগে দেন নানান প্রতিশ্রুতি। যদিও ভোটাররা বলছে নির্বাচিত হয়ে গেলে প্রতিশ্রুতির সিংহভাগ অপূর্ণ থেকে যায়। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের একটাই প্রত্যাশা, নির্বাচিত প্রার্থীরা যেন প্রতিশ্রুতির কথা ভুলে না যান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আইসিইউতে চিকিৎসাধীন মায়ের খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত 11টার দিকে তৃতীয় দিনের মতো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন তিনি। দেশে ফেরার পর প্রথম দিনের মতো দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস শেষে ফেরার পথে বেগম খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। এ সময় তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কাছে মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। গতরাতে ডক্টর এস.এম. জাহিদ হোসেন জানিয়েছিলেন সংকটময় অবস্থা পার করছেন বিএনপি চেয়ারপারসন। গত 23 নভেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ঘণ্টাখানেক হাসপাতালে থেকে রাত 12টার পর গুলশানের বাসায় ফিরে যান তারেক রহমান। পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবনে ছন্দপতন। কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় সারা দেশে জেঁকে বসেছে শীত। প্রায় 1 সপ্তাহ ধরে
দুপুরে পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট। হাড় কাঁপানো শীতে বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব। কাজের সন্ধানে বের হওয়া মানুষের কমেছে আয় রোজগার। তীব্র ঠান্ডায় বড় মৌসুমে চাষাবাদে নামতে পারছেন না চাষিরা। প্রয়োজন ছাড়া ঘরে বাইরে শিশুদের বের না করা ও বয়স্কদের বাড়তি সুরক্ষা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ঘন কুয়াশার কারণে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর সকাল 8টা থেকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া, মানিকগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রচন্ড শীত, কুয়াশায় দাঁড়ানো যাচ্ছে না। শীতের জ্বালায় সবাই কাঁপুনি হয়ে গেছে। মানুষেরও খুব অভাব তৈরি গেল, এই শীতের কাজ কাম হচ্ছে না গরিব মানুষের। মেডিকেলের সামনে রোগীরাও রুম থেকে বার হইতে পারতেছে না। বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে, এখন একটু সুস্থ আছে, এখনো কাজ কমে নাই। এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক ও হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। রাজধানীতে শীতের পরিস্থিতি আসলে খুবই বিপজ্জনক পর্যায়ে না পৌঁছলেও প্রচণ্ড শীত যে এইটা বোঝা যাচ্ছে, কারণ রাজধানীতে যখন আমরা বের হয়েছি সকাল থেকে, রাজধানীতে আজকে যে সরকারি সপ্তাহের কর্মদিবসের দ্বিতীয় দিন, এই দিনটাতে দেখা যাচ্ছে সাধারণত প্রচুর মানুষ রাস্তায় বের হয় এবং ঠিক এখন যে সময়টা বাজে 10টা 20 প্রচুর মানুষ হচ্ছে রাস্তায় বের হয়, কিন্তু আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে খুব বেশি মানুষ রাস্তায় বের হচ্ছেন না। অর্থাৎ তারা খুব বেশি প্রয়োজনীয় বা অফিস আদালতে যাচ্ছেন গাড়িঘোড়ায়, তারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা একেবারেই বের হচ্ছেন না এবং তাদের খুব প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। আজকের ওয়েদার যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে এখন ঠিক এই মুহূর্তে আছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এইটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে পারে এবং 2টা-3টা নাগাদ সেটা 21, 22, 23 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং তারপর আবার ফল করবে সেই তাপমাত্রা এবং সেটা একবারে ফল করতে করতে সকাল নাগাদ আবার 13 ডিগ্রি সেলসিয়াস আবার নেমে আসতে পারে। অর্থাৎ আগামী 3-4 দিন এই পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে এবং কুয়াশাও কিন্তু এই শীতের সাথে সাথে কুয়াশা আছে। আবহাওয়া ওয়েবসাইট দেখাচ্ছে যে হচ্ছে রৌদ্রোজ্জ্বল আকাশ, কিন্তু আসলে সকাল থেকেই কিংবা গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীর আকাশে খুব বেশি রৌদ্র দেখা যায়নি। বিকেলের দিকে কিছুটা দেখা যায়, রৌদ্রের মুখ দেখা যায়, কিন্তু আজকে সকালে একেবারেই রোদের ঝিলিক পর্যন্ত দেখা যায়নি এবং প্রচণ্ড রকম ক্লাউডি আকাশ, একবারে মেঘাচ্ছন্ন আকাশ মনে হচ্ছে। আবার মাঝে মাঝে কখনো কখনো মনে হচ্ছে যে রাজধানীর আকাশে বৃষ্টিপাত না, কিন্তু বৃষ্টির মতো কিছু একটা পানি পড়ছে হাতে বা শরীরে, স্ক্রিনের মধ্যে সেটা অনুভূত হচ্ছে। তো এখন হচ্ছে পরিস্থিতি, লোকজন টুকটাক আসা শুরু করেছে এবং মানুষ হচ্ছে রাস্তাঘাটে খুব কম দেখা যাচ্ছে এবং যাদেরকেও দেখা যাচ্ছে তারা হচ্ছে একেবারে খুব শীতের যত দূর প্রোটেকশন নেওয়া উচিত না নিলেই নয় তারা, এবং যার যেটা সামর্থ্য অনুযায়ী তারা সেই প্রস্তুতি প্রোটেকশন নিচ্ছেন। এবং এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু হচ্ছে বৃদ্ধ এবং শিশুদের, এবং হাসপাতালেও কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে এই শীতের নানান রকমের। তো রাজধানীর পরিস্থিতি ছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে, যেখানে সবচেয়ে কম তাপমাত্রা আজকে নিকলিতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। আমরা চলে যাচ্ছি সেইখানে। কিশোরগঞ্জে গতকালের মতোই আজও শীতের তীব্রতা অব্যাহত আছে এবং মানুষ কনকনে শীতের মধ্যেই সাধারণ মানুষকে গরম কাপড় পরে শীত নিবারণের চেষ্টা করছেন এবং তারা ঘরের বাইরে হচ্ছেন। আমি যদি আপনাকে বলি, গতকাল কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের যে হাওর উপজেলা নিকলির যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আছে, সেখানকার সেই আবহাওয়া কেন্দ্রের রেকর্ড অনুযায়ী গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.8 মাত্রার, যেটি ছিল রেকর্ড সবচেয়ে নিম্নতম রেকর্ড সারা দেশের। আজও সেটি অব্যাহত আছে, অর্থাৎ আজকেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যেটি আছে সেটি 10 ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জের নিকলিতে। অর্থাৎ তা বলা যায় যে টানা 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই হাওর অধ্যুষিত এই জেলাটিতে। আর আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা অব্যাহত আছে এবং ভোর থেকে ঘন কুয়াশার মধ্যে মানুষকে ঘর থেকে আসলে বের হওয়ারই কঠিন। রাস্তাঘাটে জনগণের এবং যদি আপনাকে একটু
যে এই অবস্থায় যে শীতের তীব্রতা নিয়ে যারা খেটে খাওয়া মানুষ আছে এবং যারা শ্রমজীবী মানুষ তারা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে নারী এবং শিশুদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যেই নানা কষ্ট পোহাতে হচ্ছে। আমরা খবর নিয়েছিলাম যে কিশোরগঞ্জের যে হাসপাতালগুলোতে খবর নিয়েছিলাম, তারা চিকিৎসকরা বলছেন যে এই প্রচণ্ড ঠান্ডায় শিশু এবং বয়স্ক লোকদের নানা সমস্যা হচ্ছে, হাসপাতালগুলোতে নানা রোগের লোকজন বাড়ছে। সেই সাথে কৃষি বিভাগ বলছে যে যদি এই শীত অব্যাহত থাকে তাহলে ফসলের আরও ক্ষয়ক্ষতি হবে। তবে কিশোরগঞ্জের যে দেশের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে জনদুর্ভোগ এবং শীতের সার্বিক পরিস্থিতির আমার কাছে মোটামুটি এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ এবং রাজধানীর হাতিরঝিলে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে অর্ধশত ঘর। ফায়ার সার্ভিস জানায় রোববার রাত 10:30টার দিকে নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর 24-25 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধশত বাড়িঘর পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। ক্যাম্পের এক বাসিন্দার ঘরের ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা রোহিঙ্গাদের। ময়মনসিংহের রেলপথের 20 ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। পুলিশ জানায় ভোরে গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের 2 কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় অগ্নিবীণা এক্সপ্রেসের একটি ট্রেন। রেল লাইনটিতে দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি জামালপুরের তারাকান্দি থেকে ঢাকা যাচ্ছিল। দেখছেন সময় সংবাদ। বাজারে দিন দিন বড় ব্রয়লার মুরগির চাহিদা বাড়ছে। ওজন 2 কেজির বেশি হলে মাংস 10% বেশির পাশাপাশি খামারিদেরও লাভের সুযোগ বাড়ে, এমন দাবি পোলট্রি খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসির। এ অবস্থায় অন্তত 35 দিন পর্যন্ত ব্রয়লার পালন করার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্রয়লার মুরগি একটু বড় ওজনেরটা নেই, টেস্টও সাধারণত বেশি হয়ে থাকে বড়গুলো। 1 কেজি 500 গ্রাম বা 2 কেজি বা 2.5 কেজি যেগুলা, ওগুলা কাস্টমারের চাহিদা বেশি। আর ছোট 1 কেজি আলা যেটা, এটা কমে চলে। কেন বড় ব্রয়লার মুরগি কেনার দিকে ঝুঁকছেন ভোক্তারা, সেই ব্যাখ্যাও রয়েছে তাদের নিত্যদিনের খরচের খাতায়। ব্রয়লার মুরগির দাম একটু কম, বড় দেখে কেনার চেষ্টা করি যাতে মাংসটা একটু বেশি পাওয়া যায়। ছোট মুরগিগুলা হোটেলে বেশি যায়, আর বড় মুরগিগুলা কাস্টমার বেশি খায়। আমাদের কাছে ভালো লাগে, আর যার যার চয়েস। এটা এখাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসির দাবি, 1 কেজি ওজনের ব্রয়লারে যে পরিমাণ খাবার উপযোগী মাংস পাওয়া যায়, ওজন 2 কেজি বা এর বেশি হলে মাংস মেলে 5 থেকে 10% বেশি। 1 কেজি যদি মাংস মুরগির ওজন হয় তাহলে কিন্তু সে পাবে নারী ভুঁড়ি, তার ইন্টারনাল অর্গান যেগুলো আমাদের খাওয়ার উপযুক্ত না, সেইটা 40%। আর এই মুরগির ওজন যদি 2 কিলো প্লাস হয় তাহলে তার অর্গানের ওজন হয়ে যাবে 30%, মিট হয়ে যাবে 70%। এই যে 10% এক্সট্রা মিট কিন্তু বেশি পাচ্ছে। শুধু ক্রেতা নয়, এতে খামারের লাভ করার সুযোগও বাড়ে বলে যুক্তি সংগঠনটির। যদি আমি 35 দিনে হারভেস্ট করি আর 5 ডেজ রাখলাম বেশি, কিন্তু তখন ওই বয়সে মুরগির মাংসের গ্রোথটা খুব ভালো আসে। মুরগির বাচ্চা কিন্তু একটাই কিনলাম, কিন্তু যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 2টা মুরগির বাচ্চা কিনতে। ফার্মারের লাভটা সে চায় এখন বেচলে পয়সা থেকে আসবে, কিন্তু তাকে এখন থেকে লং টার্ম চিন্তা করতে হবে। বেশি ওজনের ব্রয়লারে যেমন খাবার উপযোগী মাংস বেশি পান ক্রেতারা, তেমনি বাড়ে স্বাদ ও পুষ্টিগুণ, বলছেন পোল্ট্রি খাত বিশেষজ্ঞরা। আমরা যদি বেশি ওজনের ব্রয়লার পালি, তার মাসেলের যে ফাইবারগুলো আছে, ফাইবারগুলো ডেভেলপ ভালো হবে, মায়োগ্লোবিন যোগ হয়, কানেকটিভ টিস্যু ডেভেলপ করে, এবং এগুলো কিন্তু আপনার ফ্লেভার এবং কালার দুটোতে কিন্তু ভূমিকা রাখে। দেশে একটা সময় কেজি ওজনের ব্রয়লারই বেশি বিক্রি হতো, বর্তমানে কিছুটা বাড়লেও 2 কেজি পার হচ্ছে কমই। এই অবস্থায় লাভজনক বিবেচনায় অন্তত 35 দিন ব্রয়লার পালনে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্রয়লারের মুরগির মাংসের যে গুণগত মান এবং খামারির লাভবান, এই 3টা বিষয়কে যদি আমরা বিবেচনায় নেই, তো 35 দিন পর্যন্ত খামারি ব্রয়লার
লাভবানের সাথে লাভ হওয়ার সাথে লালন পালন করতে পারবে। এখন বাজারে যেটা হয় 28 থেকে 30 দিনে দেখা গেছে যে আমাদের 1600-1700 গ্রাম এই জায়গাটায় থাকে, কিন্তু আমরা যদি 35 দিন লালন পালন করি প্রায় 2 কেজির কাছাকাছি হবে, এবং এটাই কিন্তু ব্রয়লারের এই বিজ্ঞানসম্মত ওজন। বড় মুরগির মাংস ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কেটে বিক্রির বাজার চালুর তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। কিছু বিষয়ে জটিলতা থাকলেও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এ কথা বলেন। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান যুদ্ধবন্ধে আন্তরিক রাশিয়া। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে সংঘাত বন্ধে ইউক্রেনের প্রস্তাব তুলে ধরেন জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে ভূখণ্ড ইস্যুটি অমীমাংসিতই রয়ে গেছে। বৈঠক শেষে ট্রাম্প বলেন, কিছু বিষয়ে জটিলতা থাকলেও শান্তি আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপকে কেন্দ্র করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ ছিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত জানান, রোববার ট্রাম্প ও পুতিনের মধ্যে 1 ঘণ্টা 15 মিনিটের ফোনালাপ হয়। আলোচনাকে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানানো হয়। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতা। পুতিন ও ট্রাম্পের মতে সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে। ফোনালাপে ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হন পুতিন। এর আগে অস্থায়ী যুদ্ধবিরতির আগে একটি শান্তি কাঠামো চুক্তির কথা বলেছিলেন জেলেনস্কি। তিনি নতুন 20 দফা শান্তি প্রস্তাবও উত্থাপন করেন, যা মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কিছু দেশ কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনর্গঠনের বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, তবে ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসছে না। পুতিন হুঁশিয়ারি দেন, রাজনৈতিক সমাধান না হলে রাশিয়া সামরিক পথেই লক্ষ্য পূরণ করবে। নাসরিন রুমি, সময় সংবাদ। সময় সংবাদ। এবারে খেলার খবর। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করতে যাচ্ছে শক্তিশালী রংপুর রাইডার্স। দলের সঙ্গে যোগ দিয়ে শিরোপার স্বপ্ন দেখালেন পাকিস্তানি খাজান আফে। গেল আসর দারুণ কাটিয়েছিলেন তিনি, তাই এ আসরে করতে চান সেঞ্চুরি। জয় দিয়ে আসর শুরু করা চট্টগ্রামও মুখিয়ে জয়ের ধারা ধরে রাখতে। ম্যাচ শুরু হবে দুপুর 1টায় সিলেট থেকে। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বিপিএলের কুলিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স গোছানো ম্যানেজমেন্টে সাফল্য পেয়েছে বহুবার। নতুন আসর নতুন করে শুরু করতে যাচ্ছে রাইডার্স। বিপিএলে এই আসরে প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। 26 ডিসেম্বর বিপিএল শুরু হলেও তারা প্রথম ম্যাচ খেলতে নামছে 29 নভেম্বর, তাই একটু দেরিতেই এসেছে সিলেটে। তবে অনুশীলন ম্যাচ থেকে শুরু করে রাইডার্স প্রস্তুতি সম্পন্ন করে এসেছে ঢাকা থেকেই, তাই একটা অনুশীলন সেশন শেষেই ম্যাচ খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রংপুর। আইএল টি20 খেলে প্রথম ম্যাচের আগেই ফিরেছেন রংপুর শিবিরে। কোচ মাহবুব আলী জ্যাকের হঠাৎ প্রয়াণ আহত করেছে বাঁহাতি পেসারকে। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আগের আসরে রংপুরে খেলা হয়নি, এবার সুযোগ হয়েছে। আমরা অবশ্যই চাইব জয় দিয়ে আসর শুরু করতে। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগেও যে দলটাকে নিয়েছিল নানা শঙ্কা, দলের দায়িত্ব বিসিবি নেয়ার পর সেই দলটাই প্রথম ম্যাচে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা এবারের আসরটা দারুণ শুরু করেছি। আরও কিছু বিদেশি ক্রিকেটার আসবে। আমরা জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলবো। রংপুরের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে, তবে অসম্ভব নয়। যদিও এদিন অনুশীলনের সময় মাথায় হালকা চোট পেয়েছিলেন চট্টগ্রাম পেসার শরীফুল ইসলাম, তবে তা ঘোরতর নয়, তাই ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয় এই পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ জমা দেবেন সব হেভিওয়েট প্রার্থীরা। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড়। এনসিপি ও এলডিপিকে নিয়ে 10 দলীয় জোট জামায়াতের আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতে সিদ্ধান্ত জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। এবং নির্বাচনে কালো টাকা ঠেকাতে টাস্কফোর্স গঠন করছে দুদক। দুর্নীতিবাজদের ভোট না দিতে প্রচার চালানোর সিদ্ধান্ত। কঠোর বার্তা দিতে সব সংস্থার সমন্বিত উদ্যোগ চায় টিআইবি। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।